আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7 এর সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। 1100 বছর আগে হিব্রুতে লেখা বাইবেল বিক্রি হলো চড়া দামে। বুধবার 17 মে নিউ ইয়র্কে $3.81 বিক্রি হয়েছে বাইবেলটি। এটি বিশ্বের সবচেয়ে পুরনো হিব্রুতে লেখা বাইবেল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1100 বছর আগে হিব্রুতে লেখা বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল বিক্রি হলো $3.81। চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল বিক্রি হয়েছে নিউ ইয়র্কে নিলামে। $3.81 বাংলাদেশি মুদ্রায় 408 কোটি টাকারও বেশি। যদিও এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে $4.32 অবশ্য লিওনার্দো দা ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে বাইবেলটি। ভিঞ্চির কোডেক্স লেস্টার বিক্রি হয়েছে 1994 সালে $30.80 মিলিয়ন, যার মূল্যমান $54 মিলিয়নেরও বেশি। এই বাইবেলটি ইসরায়েলের ANU মিউজিয়ামে রাখা হবে। নিউ ইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সথবি বিশেষজ্ঞ শ্যারন লিবারম্যান মিন্টস জানিয়েছেন, দাম থেকেই বোঝা যাচ্ছে এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এ বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মিন্টস বলছেন, বাইবেলটি ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, এটা ডিসপ্লে করা থাকবে, মানুষ তা দেখতে পারবেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত আলফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অব ANU এর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এটি তেল আবিবে ANU মিউজিয়ামে দান করা হবে। মোজেস বলেছেন, হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত। £43 million, £44 million. £1,600,000 now. বাইবেল বিক্রির নিলামটি 4 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। দুজন ব্যক্তি দরাদরি করেছিলেন। ধারণা করা হয় বাইবেলটি 880 থেকে 960 খ্রিস্টাব্দে লেখা। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। অনেকেই একাকিত্ব ঘোচাতে বা ভালো লাগার জায়গা থেকে ঘরে কুকুর, বিড়াল, মাছ বা পাখির মতো পোষা প্রাণী রাখেন। এগুলো ধীরে ধীরে পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে এই গরমে মানুষের মতো পোষা প্রাণীরও হতে পারে হিটস্ট্রোক। এক্ষেত্রে পোষা কুকুরই বেশি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। তাপমাত্রায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকলে শারীরিক অস্বস্তি হওয়া খুব স্বাভাবিক। তবে এই অস্বস্তি কিন্তু শুধু মানুষের হয় তা নয়, আমাদের চারপাশে থাকা পোষা প্রাণীরও এই গরমের সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো যুদ্ধ করতে হয়। মানুষের মতো গরমে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে হয় তাদেরও। এই সময়ে দেহের উত্তাপ বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্তবোধ করার মতো লক্ষণ দেখা যায় পোষা প্রাণীদের মধ্যেও। পশু চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর গরম বেশি হওয়ার কারণে বেশিরভাগ পোষা কুকুর হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। কারো ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করছে। এই ধরনের সমস্যায় পোষা প্রাণীদের বাঁচাতে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। চলুন জেনে নিই সেগুলো কি কি। পানীয় খাবার খাওয়ানোর পাশাপাশি দেহের উত্তাপ নিয়ন্ত্রণে রাখার দিকে নজর দিতে হবে। পোষা প্রাণীদের নিয়মিত গোসল করানো উচিত। গায়ের বড় লোম ছোট করে কেটে রাখতে পারলেও ভালো হয়। পোষা প্রাণীদের নিয়ে রোদে হাঁটতে না বেরোনোই ভালো। যদি সুযোগ থাকে তাহলে রাতে অথবা সন্ধ্যার পর কিছুক্ষণ বাইরে ঘুরিয়ে আনতে পারেন। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, কিন্তু গরমে পোষা প্রাণীদের দিয়ে অতিরিক্ত কষ্ট না করানোই ভালো। পোষা প্রাণীরা মাছ মাংস খেতে ভালোবাসলেও গরমের হাত থেকে মুক্তি পেতে টক দই, চিনি ছাড়া আইসক্রিম, পানির পরিমাণ বেশি থাকে এমন ফল খাওয়ানো যেতেই পারে। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে হঠাৎ যদি পোষা প্রাণীদের শরীর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের দেহের উত্তাপ মেপে দেখা প্রয়োজন।
সাধারণত তাদের দেহের তাপমাত্রা 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট আশেপাশে থাকে। যদি তা 105 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় তাহলে তা হিটস্ট্রোকের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে। জ্বরের ওষুধ দেওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি তাপমাত্রা স্বাভাবিক না হয় সেক্ষেত্রে অবশ্যই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। সিঙ্গাপুরে একটি হাসপাতালে প্রায় 2 বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসান শাওনের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন সঞ্জিদা শম্পা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। চলে গেলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান, যিনি পরিচিত ফারুক নামে। সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন মাঝি খ্যাত এই অভিনেতা। এইচ আকবর পরিচালিত জলছবি দিয়ে 1971 সালে তার সিনেমায় অভিষেক। সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই ব্যক্তিত্ব স্বাধীন দেশে চলচ্চিত্র শিল্পে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। চিত্রনায়িকা কবরীর সঙ্গে জুটি বেঁধে বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ হ এবং 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল, এই দুটি সিনেমা এই তারকাকে বিশেষভাবে মনে করাবে। তবে ফারুকের জনপ্রিয় সিনেমা সুজন সখী, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরী। সেই সিনেমার বিখ্যাত গান সব সখী রে পর করিতে নেব আনা আনা গানটি আজও সঙ্গীত রসিক মানুষের মুখে মুখে ফেরে। তবে চিত্রনায়ক ফারুক শুধুমাত্র চলচ্চিত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। রাজনীতির আঙিনাও ছিল তার সরব উপস্থিতি। 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকার 17 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি ছিলেন অসুস্থ। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার 15 মে সেখান থেকে আসা বার্তায় শোকস্তব্ধ হয় একই সঙ্গে রাজনৈতিক মহল ও সিনেপাড়া। হবে রে খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। লিচুর জন্য সারা দেশে পরিচিত দিনাজপুর জেলা। এ জেলার 13 উপজেলাতেই চাষ হয় লিচু। অনন্য স্বাদের দেশ সেরা দিনাজপুরের লিচু আসতে শুরু করেছে বাজারে। তবে চলতি বছরের তীব্র তাপদাহে লিচু নিয়ে দুশ্চিন্তায় এ জেলার লিচু চাষিরা। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের তথ্য ও ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। খুব ভয়াবহ অবস্থা, এবার লিচুর অবস্থা খুব ভালো না। এই যে দেখেন লিচুর অবস্থা দেখেন, জ্বলে গেছে। এই যে দেখেন। লিচুর রাজ্য খ্যাত জেলা দিনাজপুর। স্বাদ ও মানের কারণে এ জেলায় উৎপাদিত লিচুর কদর দেশ জুড়ে। তবে চলতি মৌসুমে ভালো নেই এই জেলার লিচু চাষি ও বাগানেরা। সেই সঙ্গে লোকসানের শঙ্কায় আছেন খুচরা ও পাইকারি বিক্রেতারাও। সকলের অভিযোগের তীর বৈরে আবহাওয়ার দিকে। তাপদাহের কারণে গত বছরের তুলনায় 10 দিন আগেই পাকতে শুরু করেছে লিচু, কিন্তু এখনও ছোট রয়েছে লিচুর দানা। এর পাশাপাশি কিছু লিচুতে এসেছে দাগ। কৃষকরা বলছেন লিচুর ফলন কম হলেও দানা ছোট হওয়ায় লোকসানের শঙ্কা রয়েছে। এইটাতে আছে 100 মতো গাছ আছে। গতবার হয়েছিল এখানে 5 লাখ লিচু, এবার 1 লক্ষ লিচুও হবে না। লিচুর ফলনও কম এবং আবহাওয়ার কারণে লিচু অগ্রিম পাকে যায় এবং লিচু জ্বলেও যাচ্ছে। আমাদের বাগানে এবার দেখছি গতবারের তুলনায় এবার 10-15 দিন এগিয়ে আসছে সিজনটা। প্রথমে ঘন বৃষ্টি, এখন অনাবৃষ্টির ফলে রোদের তাপ বেশি হওয়ার কারণে এই লিচুটার কালার চলে আসছে। আবার কিছু কিছু মাদ্রাজি লিচু গাছে রং একদম ফুল আসে গেছে। পর্যাপ্ত মুকুল না আসায় এবছর কমেছে লিচুর ফলন। এ কারণে খরচের খাতায় বড় হয়েছে হিসাবের অঙ্ক। খরচ খুব বেশি, লেবার খরচ, ওষুধ, পানি, মানে সব দিকে সব সাইডে খরচ বেশি। এবার মুকুল যেভাবে আসলো সে তুলনায় ফল আসে নাই। বর্তমানে যে বিষের পাউডারের যে দাম, সে তুলনায় আবাদ করে পোষানো যায় না। প্রখর রোদের কারণে 10 দিন আগেই পেকে যাওয়া লিচু বাজারে আসতে শুরু করেছে, যার মধ্যে অধিকাংশ অপরিপক্ক।
প্রতি 100 লিচু 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। বাজারেও এসব লিচুর চাহিদা রয়েছে বেশ, তবে দাম দিয়ে অসুবিধায় ভোক্তা ও ক্রেতারা। তাদের মতে এমন দামে গরিবের মুখে লিচু উঠবে না। এই লিচুগুলো আছে মাসিমপুর কসবা থেকে, আমরা কিনছি মনে করে যে 1800 টাকা, 2000 টাকা, 1800 টাকা হাজার। দামটা 400 টাকা, 100 টাকা তো যেহেতু দাম বেশি হয়ে যাচ্ছে, 150, 160, 70 এরকম হলে আমাদের জন্য ভালো হয়। দিনাজপুরে একদিনে প্রায় 100 কোটি টাকার লিচু ক্রয় বিক্রয় হয়। চলতি মৌসুমে পশ্চিমের বাতাসে লিচুর ক্ষতির সম্ভাবনার কথা জানালেন আড়তদার সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ দপ্তরের মতে এবছর অফ ইয়ারের কারণে লিচুর ফলন কম হয়েছে। এবার এমনিতেই লিচুর ফলন কম, তবে মান্দ্রাজি লিচু একটু ফলন ভালো, বেদানার ফলন ভালো, চায়না 3, বোম্বাই এগুলোর ফলন কিন্তু মূলত কম। বাজারের কথা যদি বলেন যে কীরকম দাম যাবে, তাহলে আমি বলবো যে আপনার 1200 থেকে 2000 পর্যন্ত বেচা কেনা হতে পারে আর কি, হাজার। দিনাজপুর জেলায় এবছর প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। তো এবছর লিচুর ফলন বেশ ভালোই হয়েছে, তবে কিছু কিছু জাতে এবছর লিচুর ফুল আসার সময় ফুলের পরিবর্তে পাতা এসেছিল। সেটা হতেই পারে, এক বছর ভালো ফলন হলে পরের বছর কিছুটা ফলন কম হয়, এরকম কিছু কিছু ফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। এটি একটি প্রাকৃতিক কারণ। পরিসংখ্যান থেকে বলতে পারি আমাদের যে পরিমাণ লিচু এখানে উৎপাদন হয় সেটার পরিমাণ প্রায় 30,000 মেট্রিক টন। আর কিছুদিন পরেই লাল রঙে ভরে উঠবে লিচুর বাজার, বিক্রি হবে ভালো দামে। এতে একদিকে যেমন হাসবে কৃষক, অপরদিকে বাঁচবে দেশ, এমনটাই প্রত্যাশা করেন জেলার কৃষক ও বাগানীরা। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজ টাইটানিক আটলান্টিকের তলদেশে 100 বছরের বেশি সময় ধরে পড়ে আছে টাইটানিকের ধ্বংসাবশেষ। তবে পুরো ধ্বংসাবশেষ একসঙ্গে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি কখনোই। শেষ পর্যন্ত 3D বা ত্রিমাত্রিক স্ক্যানিং এর মাধ্যমে সফল হয়েছেন গবেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1912 সালে নিউ ইয়র্কে যাওয়ার পথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিলাসবহুল প্রমোদতরী টাইটানিক। জাহাজটি এখনও পড়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট গভীরে। সমুদ্রের তলদেশে পড়ে থাকা বৃহত্তম এ জাহাজের নতুন ভিডিও প্রকাশ করেছে গভীর সমুদ্রের তলদেশ মাপা প্রতিষ্ঠান ম্যাগেলান লিমিটেড এবং আটলান্টিক প্রোডাকশনস। 2022 সালে তারা এ কাজ সম্পূর্ণ করে। তারা জানিয়েছে এবারের ভিডিওতে টাইটানিকের যে চিত্র উঠে এসেছে তা আগে কখনো দেখা যায়নি। আগে টাইটানিকের যেসব ভিডিও বা ছবি প্রকাশ করা হয়েছে সেগুলো ঘোলা বা অস্পষ্ট ছিল। এছাড়া পুরো জাহাজটির চিত্রও তুলে ধরা সম্ভব হয়নি। তবে নতুন এ ভিডিওতে জাহাজটির পুরো ধ্বংসাবশেষের চিত্র উঠে এসেছে। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টাইটানিকটি 2 খণ্ড হয়ে পড়ে আছে। জাহাজটির বো, স্টার্ন এমনকি প্রপেলারটির নাম্বারও ক্যামেরায় ধরা পড়েছে। গভীর সমুদ্রে ম্যাপিং ও স্ক্যান করে টাইটানিক জাহাজটির 3D ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি দেখলে মনে হয় যেন জাহাজটির আশেপাশে কোনো পানি নেই, শুধুমাত্র খালি জায়গায় এটি পড়ে রয়েছে। টাইটানিকের বিশ্লেষক পার্কস স্টিফেনসন বিবিসিকে বলেছেন, জাহাজটি সম্পর্কে এখনও কিছু মৌলিক প্রশ্ন রয়েছে যার উত্তর দেয়া দরকার। 73 বছর পর 1985 সালে সাগরের তলদেশে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। এরপর থেকেই এই জাহাজটির প্রতি মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু এটি এতটাই বিশাল যে গভীর অন্ধকারে ক্যামেরা দ্বারা জাহাজের কিছু ছবি তোলা যেত। পুরো জাহাজটি কখনোই দেখানো সম্ভব হয়নি। ম্যাপিং ও স্ক্যান করে জাহাজটি সম্পূর্ণ ছবি তোলা সম্ভব হয়েছে। অবশ্যই ভিডিও ধারণে সমুদ্রের নিচে যাননি বিশেষজ্ঞরা। তারা সমুদ্রের ওপর থেকেই সাবমার্সিবল ব্যবহার করে ও 200 ঘন্টার বেশি সময় ব্যয় করে জাহাজটির ছবি তুলেছেন। জাহাজটির প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে 70,000-এরও বেশি ছবি তোলা হয়েছে। এরপর সেগুলো সাজিয়ে তৈরি করা হয়েছে 3D ভিডিও। নতুন এ ভিডিওতে জাহাজের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোও উঠে এসেছে। ধ্বংসাবশেষের মধ্যে মদের বোতল, মানুষের জুতাসহ বেশ কিছু জিনিস দেখা গেছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ।
খেলার সংবাদ। ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিংয়ের দিক থেকে আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই থাকতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার 18 মে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মেজবা রহমানের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন সামিয়া বিন্দু। একটু আপনাদের কাছ থেকে নামগুলো দিই, বেস্ট 11টা দিয়ে দিলে বাকিগুলো আমি বসে নিতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এর ধারাবাহিকতায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তবে শেষ 2 সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ না থাকায় তুমুল আলোচনা হচ্ছিল। এবার তাকে নিয়ে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই দিলেন সুখবর। গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ রিয়াদের 7 নম্বর পজিশনে বিবেচনায় থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন পাপন। পাপন জানান, আফিফ, মোসাদ্দেক ও রিয়াদ এখন ওয়ানডে দলের বাইরে, তবে তারা যুক্ত হতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। তাদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদণ্ড আছে। মাহমুদুল্লাহর বিষয়ে পাপন বলেন, রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি। ঘরোয়া ক্রিকেটেও ও ভালো করেছে, পার্থক্যটা শুধু ফিল্ডিংয়ে আফিফ, মোসাদ্দেক এগিয়ে থাকলেও অভিজ্ঞতা এগিয়ে রিয়াদ। এ বিষয়ে পাপন বলেন, অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না, তাই খেলোয়াড় বাছাই করা কঠিন কাজ। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও আফিফ হোসেন এই 3 জন থেকে যে কোনো একজনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন থামছেই না। একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে মাতিয়ে রাখছেন ভক্তদেরও। এবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলি জানান, শাকিব খানের নামও উচ্চারণ করতে চান না তিনি। সামিয়া বিন্দুর প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান বিঞ্জু। যদি বিশ্ব মা দিবসের কথা বলি, সেই মা দিবসে যেভাবে আসলে আমাকে সম্মান জানিয়েছে সেটা আসলে সবাই দেখেছে। তো আমার মনে হয় যে রিলেশনগুলো আপনারা সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা কেন এসেছে সেটা তিনি আমার জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছে, তারা আমার অভিভাবক আছে, তাদের সাথে তো ইনশাআল্লাহ। আপনি বলেছেন আইনজীবীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবেন, আসলে কি নেবেন কিনা? এটা নিয়ে আমার গার্ডিয়ান, আমার অভিভাবক যারা সিনিয়র্স আছেন তাদের সাথে কথা হচ্ছে, কারণ আমার কাছে আমার আত্মসম্মান বলতে চলা আছে এবং এখানে শুধু আমি আমার সন্তানও আছে। উনি শেহজাদের কাছে কিছুদিন পরে এটার জবাবদিহিটা কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে। তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান, উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন। আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। সো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে, সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই, সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? সো এটা উনি আসলে উত্তর দেখ। আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না। আমি আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না। আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন, কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চান, এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না?
বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন। আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন, কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে, এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই, কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি, আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে, সামনে রাখতে চাইবে। সো এটা কি আমার ভুল হয়েছে? দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না। আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।